Thank you and welcome all again to my class. আমরা ওয়েভ মোশন অর্থাৎ তরঙ্গ গতি নিয়ে আলোচনা করছিলাম। আজকে তার দ্বিতীয় পর্ব। আজকে আমরা চলতরঙ্গের বিভিন্ন বৈশিষ্ট্য, চলতরঙ্গের বিভিন্ন ধর্মাবলী নিয়ে আলোচনা করব। ধর্মাবলী বলতে বিশেষ করে তরঙ্গের প্রতিফলন, তরঙ্গের প্রতিসরণ নিয়ে ডিটেলস আলোচনা করব। একটা চলতরঙ্গের প্রতিফলন হলে বা প্রতিসরণ হলে বা ট্রান্সমিশন হলে তার রূপের কি পরিবর্তন হয়, সমীকরণের কী রূপ পরিবর্তন হয়, কি বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে তরঙ্গের প্রতিফলনের ফলে বা প্রতিসরণের ফলে, সেগুলো আমরা ডিটেলস আলোচনা করব। তাছাড়া শব্দ তরঙ্গের প্রতিফলনের ফলে যে প্রতিধ্বনি তৈরি হয়, সেই প্রতিধ্বনিকে আমরা বাস্তবে কী কী কাজে ব্যবহার করি, প্রতিধ্বনির বিজ্ঞানকে কিভাবে কাজে লাগানো হয়, কী কী যন্ত্রে, বা প্রতিধ্বনির সাহায্যে উড়োজাহাজের উচ্চতা কিভাবে পরিমাপ করা হয়, সাগরে ভাসমান জাহাজ থেকে সমুদ্রের গভীরতা কীভাবে নির্ণয় করা যায়। ছোট ক্লাসেও ছিল এগুলো আমরা অতি সহজে আলোচনা করব, মানে যা যা বিষয়বস্তু সিলেবাসে রয়েছে ক্লাস 11-এর। তো তার আগে প্রতিবারের মতো প্রথম পর্বে, প্রিভিয়াস পর্বে যে আমরা ডিটেলস আলোচনা করেছি তরঙ্গ গতি নিয়ে, তার জিস্ট বা সারাংশ অতি সংক্ষেপে একবার রিকল করে নেব বা স্মরণ করে নেব। যে তরঙ্গ কাকে বলে? তরঙ্গ শক্তি সঞ্চালনের একটি কৌশল বা ধরন হলো এই তরঙ্গ। এক স্থান থেকে অন্য স্থানে বা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে শক্তি সঞ্চালিত হয় যার দ্বারা, সেটি হলো তরঙ্গ। মোশন অফ ডিস্টারবেন্স। তরঙ্গ মাধ্যমের মধ্য দিয়েও যেতে পারে, আবার তরঙ্গ শূন্য মাধ্যমের মধ্য দিয়েও যেতে পারে। তরঙ্গের গতির অভিমুখ কণাগুলির সঙ্গে সমান্তরালও হতে পারে, তরঙ্গের গতির অভিমুখ কণাগুলির কম্পনের অভিমুখের সঙ্গে সমকোণেও হতে পারে। তরঙ্গ এক মাত্রায় যেতে পারে, তরঙ্গ দ্বিমাত্রায় যেতে পারে, তরঙ্গ ত্রিমাত্রায় যেতে পারে। তরঙ্গ গতির সীমা অসীম পর্যন্ত হতে পারে, তরঙ্গ গতির সীমা মাধ্যমের সীমিত জায়গায় বন্দী হয়ে যেতে পারে। তাই বিভিন্ন বিচারে বিভিন্নভাবে তরঙ্গকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন প্রথমেই বলবো যে মাধ্যমের প্রয়োজনীয়তা অনুযায়ী তরঙ্গ গতির জন্য মাধ্যম দরকার কি দরকার না, মাধ্যমের প্রয়োজন আছে কি নেই, তার বিচারে তরঙ্গ গতি দুই রকমের তরঙ্গ হয়। মেকানিক্যাল ওয়েভ অ্যান্ড নন মেকানিক্যাল ওয়েভ। যান্ত্রিক তরঙ্গ এবং অযান্ত্রিক তরঙ্গ, বা বলা হয় স্থিতিস্থাপক তরঙ্গ, অস্থিতিস্থাপক তরঙ্গ। সোজা ভাষায় যে তরঙ্গের জন্য জড়মাধ্যমের প্রয়োজন সেটা স্থিতিস্থাপক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভ বা যান্ত্রিক তরঙ্গ। যেমন শব্দ তরঙ্গ। আমি কথা বলছি, বায়ু নামক জড়মাধ্যম না থাকলে শব্দ তরঙ্গ যেতে পারত না, শব্দ তরঙ্গ তৈরি হতো না। তো শব্দ তরঙ্গ হচ্ছে মেকানিক্যাল ওয়েভ, স্থিতিস্থাপক তরঙ্গ বা যান্ত্রিক তরঙ্গ। আর যে তরঙ্গের জন্য কোনো জড় মাধ্যমের প্রয়োজন নেই, শূন্য মাধ্যমের মধ্য দিয়েও যে তরঙ্গ যেতে পারে, তাকে বলা হয় অযান্ত্রিক তরঙ্গ, নন মেকানিক্যাল ওয়েভ, অস্থিতিস্থাপক তরঙ্গ। যেমন আলোক তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, মানে কি বলে বাংলায় তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাই মাধ্যমের প্রয়োজনীয়তা অনুযায়ী দুই প্রকার, মেকানিক্যাল ওয়েভ, নন মেকানিক্যাল ওয়েভ।
আবার তরঙ্গের গতির অভিমুখ সংশ্লিষ্ট মাধ্যমের কণাগুলির কম্পনের অভিমুখের বিচারে তরঙ্গ দুই প্রকার, ট্রান্সভার্স ওয়েভ বা তির্যক তরঙ্গ আর অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লঙ্গিচুডিনাল ওয়েভ। তির্যক তরঙ্গ মানে যে তরঙ্গের গতির অভিমুখ আর মাধ্যমের কণাগুলির কম্পনের অভিমুখ 90 ডিগ্রি সমকোণে। তরঙ্গের গতির অভিমুখ কণাগুলির কম্পনের অভিমুখ পরস্পর 90 ডিগ্রি লম্বভাবে, ওই তরঙ্গ হচ্ছে তির্যক তরঙ্গ, ট্রান্সভার্স ওয়েভ। যেমন স্থির জলাশয়ে একটা পাথরের টুকরো ফেললাম, জলের কণাগুলো আপ ডাউন করছে, তরঙ্গটা চারদিকে তার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছড়িয়ে যাচ্ছে, তির্যক তরঙ্গ, ট্রান্সভার্স ওয়েভ। শুধু তরলের উপরিতলেই হয় এটা, অথবা টান টান তারকে টেনে ছেড়ে দিলাম, তির্যক তরঙ্গ তৈরি হয়। গতির অভিমুখ আর কণাগুলির কম্পনের অভিমুখ পরস্পর সমকোণে থাকে। আর যে তরঙ্গ গতির অভিমুখ আর কম্পনশীল কণাগুলির অভিমুখ সমান্তরাল, 90 ডিগ্রি না, যেদিকে কণাগুলি কাঁপছে তরঙ্গ সেদিকেই যাচ্ছে, পরস্পর সমান্তরাল। যে তরঙ্গের গতির অভিমুখ আর সংশ্লিষ্ট মাধ্যমের কণাগুলির কম্পনের অভিমুখ পরস্পর সমান্তরাল, ওই তরঙ্গকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লঙ্গিচুডিনাল ওয়েভ। আমরা আলোচনা করেছি। যেমন একটা স্প্রিংকে টেনে ছেড়ে দিলাম, ঘনীভবন তনুভবনের মাধ্যমে তরঙ্গটা এগিয়ে যাচ্ছে, আর যেদিকে তরঙ্গ এগিয়ে যাচ্ছে ওই বরাবর কণাগুলিও কম্পিত হচ্ছে, তাহলে সেটা হচ্ছে লঙ্গিচুডিনাল ওয়েভ মানে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর তির্যক তরঙ্গ তো বললাম পরস্পর 90 ডিগ্রি। আমরা জানি তরঙ্গ শীর্ষ তরঙ্গপাদ তৈরির মাধ্যমে সঞ্চালিত হয়। তরঙ্গের শক্তি সঞ্চালনের অভিমুখ অনুযায়ী তরঙ্গ আবার 3 প্রকার, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। একটা স্প্রিংয়ের মধ্যে তরঙ্গ তৈরি হলো, শক্তিটা একটা নির্দিষ্ট দিকে সঞ্চালিত হচ্ছে, তরঙ্গের গতি নির্দিষ্ট দিকে, একমাত্রিক তরঙ্গ, ওয়ান ডাইমেনশনাল। জলতলে একটা ঢিল ফেলে দিলাম, তরঙ্গটা তলের উপর চারদিকে ছড়িয়ে যাচ্ছে বৃত্তাকারে, তলের উপর বৃত্তাকারে ছড়িয়ে যাচ্ছে, দ্বিমাত্রিক তরঙ্গ, 2 ডাইমেনশনাল ওয়েভ। একটা মোমবাতি জ্বালিয়ে দিলাম, আলোটা চতুর্দিকে ছড়াচ্ছে, একটা শব্দ তৈরি হলো, শব্দ তরঙ্গ চতুর্দিকে ছড়াচ্ছে, তার মানে ত্রিমাত্রিক, 3 ডাইমেনশনাল ওয়েভ। আবার তরঙ্গ গতির সীমা অনুযায়ী তরঙ্গ 2 প্রকার, প্রোগ্রেসিভ ওয়েভ বা চলতরঙ্গ, আর একটা স্থাণু তরঙ্গ বা স্টেশনারি ওয়েভ। মাধ্যমের মধ্য দিয়ে এগিয়ে চলে তরঙ্গ, অবমন্দন না হলে, শক্তি ক্ষয় না হলে যে তরঙ্গ অসীম দূরত্ব পর্যন্ত যেতে পারে, বিস্তার লাভ করতে পারে, সেটা চলতরঙ্গ। আর যে তরঙ্গ মাধ্যমের মধ্যে সীমাবদ্ধ হয়, মাধ্যম দিয়ে এগিয়ে চলে না সময় পরিবর্তনের সাথে সাথে, সেই তরঙ্গ হচ্ছে স্থাণু তরঙ্গ, স্টেশনারি ওয়েভ। তো চলতরঙ্গের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো চলতরঙ্গের বৈশিষ্ট্যসমূহ যদি অতি সংক্ষেপে বলতে চাই, তার আগে বলি চলতরঙ্গের সমীকরণ আমরা গত পর্বে তৈরি করেছিলাম। চলতরঙ্গের সমীকরণটা মনে আছে? চলতরঙ্গের সমীকরণের বিভিন্ন রূপ হতে পারে, তার মধ্যে একটা রূপ, কমন রূপ, y = a sin omega t minus kx। y হচ্ছে সরণের মান বা ডিস্টারবেন্সের মান বলতে পারি, a হচ্ছে কম্পনশীল কণার বিস্তার, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, ওমেগা = 2π/t, আর কে অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার বা ওয়েভ নাম্বার শুধু বলা যায়, k = 2π/λ। আমরা এটাও দেখেছি v = কি হবে, ω/k, t এর সহগ আর x এর সহগ ভাগ করলে পাওয়া যায়
এই গতিবেগটা হচ্ছে তরঙ্গের গতিবেগ, পার্টিকেলের গতিবেগ না। পার্টিকেলের গতিবেগ যদি বার করতে হয় তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, আমরা জানি। এবং এখান থেকে আমরা বলতে পারি যেহেতু এখানে এক্স রয়েছে, আচ্ছা এখানে ইপক থাকতে পারে, প্লাস মাইনাস ফাই দিলাম, মাইনাস ফাই হতে পারে, প্লাস ফাই হতে পারে। যেহেতু এখানে কে এক্স এক্স আছে, তার মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর তরঙ্গ গতির অভিমুখ। এবার এক্স অক্ষ বরাবর ধনাত্মক এক্স দিকে না ঋণাত্মক দিকে এক্স অক্ষের, সেটা বুঝবো কিভাবে? এই দুই জায়গাতে যদি বিপরীত চিহ্ন থাকে তাহলে ধনাত্মক দিকে, আর যদি সমান চিহ্ন থাকে, এখানেও মাইনাস এখানেও মাইনাস, বা এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে ঋণাত্মক দিকে গতির অভিমুখ, তরঙ্গ গতির অভিমুখ। তো এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, বিপরীত চিহ্ন আছে, তার মানে কি ধনাত্মক এক্স দিকে এই তরঙ্গ গতির অভিমুখ। এগুলো আমরা আলোচনা করেছিলাম এবং আরও বলেছিলাম যে তরঙ্গ গতিতে কম্পনশীল কণাগুলির গতিবেগ স্থির নয়, গতিবেগ পরিবর্তনশীল, কারণ তারা সরল দোলগতিতে দুলছে। সরল দোলগতির চ্যাপ্টারে দেখবে যে কণাগুলার, কম্পনশীল কণার বা সরল দোলগতি সম্পন্ন কণার গতিবেগ নির্দিষ্ট নয়, সাম্য অবস্থানে ম্যাক্সিমাম, প্রান্ত অবস্থানে শূন্য বা মিনিমাম। তো ঠিক সেরকম এই কম্পনশীল কণাগুলির যেহেতু সরল দোলগতিতে দুলছে, তাই তাদের গতিবেগ পরিবর্তিত, গতিবেগ পরিবর্তনীয়। কিন্তু তরঙ্গের গতিবেগ স্থির, তরঙ্গের গতিবেগ স্থির মাধ্যমের ঘনত্ব এবং স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে। যাই হোক, আমরা চলতরঙ্গের বৈশিষ্ট্যগুলি বলে ফেলছি। তো চলতরঙ্গের বৈশিষ্ট্য যদি বলি, চলতরঙ্গের বৈশিষ্ট্য 1 নম্বর কি? চলতরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে একটানা অগ্রসর হয়। কি বললাম? চলতরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে একটানা, কন্টিনিউ, নন ব্রেকিং, মধ্য দিয়ে একটানা অগ্রসর হয়, এগিয়ে যায়। অবমন্দন না হলে, তরঙ্গ তো শক্তি বয়ে নিয়ে যাচ্ছে, শক্তি বয়ে নিয়ে যাওয়ার ধরনটাই হচ্ছে তরঙ্গ। তো সেই শক্তি বয়ে নিয়ে যাচ্ছে, সেই শক্তি যদি মাঝ রাস্তায় যেতে যেতে হারিয়ে না যায়, কমে না যায়, শক্তি ক্ষয় না হয়ে যায়, মানে তরঙ্গ অবমন্দিত না হয়, তাহলে তরঙ্গ অসীম দূরত্ব পর্যন্ত যেতে পারে। তাই অবমন্দিত না হলে, অবমন্দিত না হলে অসীম দূরত্ব পর্যন্ত বিস্তার লাভ করে কে? তরঙ্গ। তরঙ্গের কম্পনশীল, তরঙ্গ সৃষ্টিকারী যে কম্পনশীল কণা, তাদের গতিবেগ পরিবর্তনীয়, কিন্তু তরঙ্গের গতি, যেটা তরঙ্গটা যাচ্ছে মাধ্যম দিয়ে বা শূন্য মাধ্যমের মধ্য দিয়ে, তার গতিবেগ কিন্তু নির্দিষ্ট। কার উপর নির্ভর করছে? মাধ্যমের ঘনত্ব এবং তার স্থিতিস্থাপকতার উপর। তাহলে মাধ্যমের ঘনত্ব ও স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি, উপর নির্ভর করে তরঙ্গ গতি। নির্দিষ্ট মাধ্যমের জন্য এটি নির্দিষ্ট মাধ্যমের জন্য তরঙ্গের গতিবেগ নির্দিষ্ট বা স্থির। তরঙ্গের গতিবেগ হচ্ছে নির্দিষ্ট বা স্থির। চলতরঙ্গ তৈরি করছে যে কম্পনশীল কণা, সেই কম্পনশীল কণাগুলির বিস্তার এবং পর্যায়কাল নির্দিষ্ট।
কম্পনশীল কণাগুলির বিস্তার, মানে সর্বাধিক কত দূরত্ব, কত সরণ যেতে পারে সাম্য অবস্থান থেকে, সেটাই বিস্তার। কম্পনশীল কণাগুলির বিস্তার এবং পর্যায়কাল, কত সময় পরে পূর্বের অবস্থানে ফিরে আসে, নির্দিষ্ট, কিন্তু গতিবেগ নির্দিষ্ট না। 4 নম্বর, পর্যায়কাল টি সময় পর পর কণাগুলি পূর্বের দশায় ফিরে আসে, পূর্বের দশায় ফিরে আসে। আর একটা নির্দিষ্ট মুহূর্তে একটা তরঙ্গকে যদি আমি স্থির করে দিই কোনো একটা সময়ে, স্টেশনারি পিকচার তুলে নিই, তা ল্যামডা দূরত্ব পরপর যে কোনো কণা থেকে ল্যামডা দূরত্ব পরপর তরঙ্গের ল্যামডা দূরত্ব পরপর কণাগুলি একই দশায় থাকে। ল্যামডা বলতে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা দূরত্ব পরপর কণাগুলি কোনো নির্দিষ্ট মুহূর্তে একই দশায় থাকে। তির্যক তরঙ্গে তরঙ্গ সর্বদাই তরঙ্গ শীর্ষ তরঙ্গপাত তৈরির মাধ্যমে সঞ্চালিত হয়, গতিশীল হয়। আর অনুদৈর্ঘ্য তরঙ্গে ঘনীভবন, তনীভবন, কম্প্রেশন আর রেয়ারফেকশনের মাধ্যমে তরঙ্গ সঞ্চালিত হয়, শক্তি সঞ্চালন করে। এবার চলতরঙ্গের বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করব। বিভিন্ন ধর্ম বলতে যেমন 1 নম্বর বলতে পারি শোষণ, অ্যাবজর্পশন। চলতরঙ্গ যখন মাধ্যমের মধ্য দিয়ে এগিয়ে চলে, শক্তি বহন করে করে নিয়ে যায়, তো মাধ্যম কিছু কিছু পরিমাণ শক্তিকে কখনো কখনো শোষণ করে নেয়। অর্থাৎ চলতরঙ্গ যখন গতিশীল হয় মাধ্যমের মধ্য দিয়ে, তখন চলতরঙ্গের শক্তি যদি ক্ষয়ীভূত হয়, যাকে অবমন্দন বলা হয়, তাহলে চলতরঙ্গ এক সময় বিলীন হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, চলতরঙ্গ তার সমাপ্তি ঘটবে। এরকম ধর্মকে বলা হয় শোষণ, মাধ্যমের উপর নির্ভর করে, অর্থাৎ শক্তি ক্ষয় হতে পারে, মাধ্যম দ্বারা শক্তি শোষিত হতে পারে। তরঙ্গ অবমন্দিত হতে পারে, মাধ্যম দ্বারা শক্তি শোষিত হয়ে তরঙ্গ অবমন্দিত হতে পারে, অসীম দূরত্ব পর্যন্ত আর বিস্তার লাভ করবে না। এটাকে বলা হচ্ছে শোষণ, তরঙ্গের একটা বৈশিষ্ট্য, ধর্ম। 2 নম্বর, তরঙ্গের প্রতিফলন হতে পারে, প্রতিসরণ হতে পারে। কি হতে পারে? প্রতিফলন। আমরা ডিটেলস আলোচনা করব। রিফ্লেকশন, তরঙ্গ যে মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে, যেতে যেতে যদি অন্য মাধ্যমের বিভেদ তলে এসে পড়ে, ওই আলোর প্রতিফলনের মতোই, তাহলে তরঙ্গের কিছু অংশ বা কখনো সম্পূর্ণ তরঙ্গ আবার প্রথম মাধ্যমে ফিরে আসে ধাক্কা খেয়ে, কোথায়? বিভেদ তলে।
ধাক্কা খেয়ে প্রথম মাধ্যমে ফিরে আসে। তরঙ্গের এই ঘটনাকে তরঙ্গের প্রতিফলন বলে। তরঙ্গের কী কী বৈশিষ্ট্য বা ধর্মের পরিবর্তন ঘটবে সেগুলো আমরা ডিটেলসে পরে জানব। তরঙ্গের প্রতিসরণ হতে পারে। তরঙ্গের প্রতিসরণ হতে পারে। তরঙ্গের প্রতিসরণ বলতে ওই আলোর মতোই ভাবো, আলো তো একটা তরঙ্গ, আলো একটা নির্দিষ্ট তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আর এখানে সব তরঙ্গের কথা বলা হচ্ছে, সব তরঙ্গের ধর্ম নিয়ে আলোচনা করা হচ্ছে। যে প্রতিসরণ, মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ যেতে যেতে যদি অপর একটি মাধ্যমের বিভেদ তলে গিয়ে পৌঁছায়, বাউন্ডারিতে গিয়ে পৌঁছায়, তাহলে তরঙ্গের কিছু অংশ দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে। যদি তির্যকভাবে গিয়ে পতিত হয়, তরঙ্গের গতির অভিমুখকে আমরা একটা রশ্মি দিয়ে প্রকাশ করতে পারি। যে তরঙ্গ যেদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, তো একটা সরল রেখা দিয়ে প্রকাশ করতে পারি বোঝানোর জন্য। তো তাতে তরঙ্গ যদি মাধ্যমের বিভেদ তলে তির্যকভাবে পড়ে, তাহলে গতির অভিমুখের পরিবর্তন হয় ওই লাইটের মতো। আলোর প্রতিসরণে যেমন আলোক রশ্মির গতির অভিমুখের পরিবর্তন হয়, এখানেও তাই হয়। তো সেটাকে বলা হচ্ছে প্রতিসরণ। তরঙ্গের কী কী ধর্মের পরিবর্তন হয় আমরা ডিটেলসে জানব। তবে আলো যদি লম্বভাবে বিভেদ তলে গিয়ে পড়ে, তাহলে অভিমুখের পরিবর্তন হয় না দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করার পরে, তাই তাকে প্রকৃত প্রতিসরণ বলে না আলোর। ঠিক একই রকমভাবে তরঙ্গ যখন এক মাধ্যম থেকে এসে অন্য মাধ্যমের বিভেদ তলে লম্বভাবে আপতিত হয়, 90 ডিগ্রি কোণে পড়ে, তখন তরঙ্গের দিক পরিবর্তন না করেই দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে। হতে পারে শক্তি কমে যেতে পারে, তার বিস্তার কমে যেতে পারে, তার দশা একই থাকতে পারে, তার গতিবেগের পরিবর্তন হতে পারে, তার তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন হতে পারে, কিন্তু দিক পরিবর্তন করে না। তরঙ্গের সেই প্রতিসরণকে প্রতিসরণ না বলে ট্রান্সমিশন বলা উচিত, সঞ্চালন বলা উচিত। ট্রান্সমিট করছে, কিন্তু রিফ্র্যাকশন হচ্ছে না। রিফ্র্যাকশন আর প্রতিসরণের দিকের পরিবর্তন হওয়া কাঙ্ক্ষিত বিষয়। তো সেগুলা নিয়ে ডিটেলসে আলোচনা করবো আরও। আপাতত এইটুকুনি। 4 নম্বরে রয়েছে ব্যতিচার, ইন্টারফারেন্স। দুটি চলতরঙ্গ যাদের তরঙ্গ দৈর্ঘ্য একই, দশা পার্থক্য নির্দিষ্ট বা ধ্রুবক। একটি তরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে, অপর একটি তরঙ্গ সমাপতিত হলো, উপরিপাতন ঘটলো দুজনের। তাহলে পর্যায়ক্রমে তরঙ্গের বিস্তারের হ্রাসবৃদ্ধি ঘটে। কোথাও বিস্তার বেড়ে যায়, তারপরে বিস্তার কমে যায়, তারপরে বিস্তার বেড়ে যায়, পর্যায়ক্রমিক বিস্তারের হ্রাসবৃদ্ধি ঘটে। যদি দুটি অনুরূপ তরঙ্গ একই তরঙ্গ দৈর্ঘ্যের বা কম্পাঙ্কের, কিন্তু দশা পার্থক্য ধ্রুবক, তাদের সমাপতন ঘটলে বিস্তারের পর্যায়ক্রমিক হ্রাসবৃদ্ধি ঘটে, যাকে তরঙ্গের ব্যতিচার বা ইন্টারফারেন্স বলে। এটা লাইটের ব্যতিচারে ডিটেলস রয়েছে, আজকের আলোচ্য বিষয় না। তারপরে রয়েছে ডিফ্রাকশন, অপবর্তন। এটা কি? তরঙ্গ যদি কোনো সূচালো প্রতিবন্ধকের ধার ঘেঁষে যায়, একটা প্রতিবন্ধক তার ধার ঘেঁষে তরঙ্গ যাচ্ছে, তাহলে তরঙ্গের দিকের পরিবর্তন হবে, অভিমুখ পরিবর্তন হবে। একটা ব্লেডের উপর লাইট ফেললে তার প্রচ্ছায়া তৈরি হয় না, ব্লেডের অনুরূপ প্রচ্ছায়া তৈরি হয় না, খানিকটা আলো মিশ্রিত হয়ে যায়, যেহেতু আলোর দিকের পরিবর্তন হয়। তো আলো একটা তরঙ্গ, এখানে জেনারেল তরঙ্গের কথা বলা হচ্ছে। যে কোনো তরঙ্গ যদি প্রতিবন্ধকের ধার ঘেঁষে যায়, তাহলে তার দিকের পরিবর্তন হয়, যাকে বলা হচ্ছে ডিফ্র্যাকশন বা অপবর্তন। এরপরে 6 নম্বর রয়েছে সমবর্তন। তরঙ্গের 6 নম্বর ধর্ম হচ্ছে সমবর্তন বা পোলারাইজেশন বলা হয়।
তরঙ্গের যে তরঙ্গ মুখ রয়েছে, তরঙ্গ তল রয়েছে, সেই তলে কম্পনশীল কণাগুলির গতির অভিমুখ, যদি সমস্ত কণাগুলির গতির অভিমুখ সাজানো থাকে একই দিকে, তাহলে তাকে পোলারাইজড ওয়েভ বলা হয়, সমবর্তন বলা হয়। যাক, ডিটেলসে যখন আলোচনা করব তখন জানা যাবে। আজকে চলতরঙ্গের বিভিন্ন ধর্মের মধ্যে অতি সংক্ষেপে এগুলি। এবার আমরা প্রতিফলন এবং প্রতিসরণের বিভিন্ন সূত্রাবলী রয়েছে, কঠিন কিছু না। ছোট ক্লাসে যে আমরা আলোর প্রতিফলন প্রতিসরণের সূত্রগুলি পড়েছি, হুবহু তরঙ্গের প্রতিফলন এবং প্রতিসরণের সূত্রগুলি রয়েছে। তবে প্রতিফলনের ফলে এবং প্রতিসরণের ফলে তরঙ্গ গতির কীরূপ পরিবর্তন হয় সেটা বেশ ইন্টারেস্টিং, আমরা সেই গভীর আলোচনায় আসব। এবার আমরা তরঙ্গের প্রতিফলনের সূত্রাবলী নিয়ে আলোচনা করব। যে তরঙ্গ মনে করলাম এই বরাবর যাচ্ছে, এদিকে যাচ্ছে, তো তরঙ্গের আমরা যখন প্রতিফলনের সূত্র আলোচনা করব, এই সরল রেখা দিয়ে তরঙ্গের গতির অভিমুখকে প্রকাশ করব, যাকে রশ্মি বলবো। তো এটা হচ্ছে প্রতিফলক তল, এদিকে একটি মাধ্যম, এদিকে অন্য মাধ্যম। যদি তরঙ্গ এভাবে এসে আপতিত হয়, তাহলে প্রতিফলনের পরে এদিকে তরঙ্গ বেরিয়ে যাবে। এটা প্রতিফলক তল বলে। আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। আর এই আপতন বিন্দুতে এখানে যদি আমরা লম্ব অঙ্কন করি কাল্পনিক, তাহলে আপতিত রশ্মি আর অবিলম্বের মধ্যবর্তী কোণকে বলা হয় আপতন কোণ। এগুলো আমরা জানি, ছোট ক্লাসে পড়েছি। এটাকে বলা হয় প্রতিসরণ কোণ। তাহলে প্রতিফলনের তরঙ্গের সূত্রাবলী, এখানে তরঙ্গ শব্দটা ব্যবহার করব, আলো না। আলোটাও একটা তরঙ্গ, যদিও তার ক্ষেত্রে একই সূত্র। তো এখানে প্রথম সূত্র হচ্ছে আপতিত রশ্মি, মানে যে রশ্মিটা এসে পড়ল বিভেদ তলে, এদিকে অন্য মাধ্যম, এদিকে অন্য মাধ্যম। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। নিশ্চয়ই এগুলো তোমরা বোঝো প্রত্যেকেই। এই তিনটা সরল রেখা একই তলে থাকবে। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দুতে, দুই মাধ্যম বিভেদ তলে আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব, তিনটা একই সমতলে থাকবে। তিনটা যাতে 3 ডাইমেনশন না হয়, 2 ডাইমেনশনে তিনটা মিলে থাকে, একই সমতলে থাকবে। 2 নাম্বার, আপতন কোণ ও প্রতিফলন কোণ পরস্পর সমান। অর্থাৎ I equals to R। তরঙ্গের প্রতিফলন হলে প্রতিফলিত তরঙ্গের কিছু ধর্মের পরিবর্তন হয়। প্রতিফলিত তরঙ্গের ধর্ম কিসের পরিবর্তন হয়? তরঙ্গ যখন প্রতিফলিত হয়ে ফিরে আসবে প্রথম মাধ্যমেই, তার তরঙ্গ দৈর্ঘ্য, তার কম্পাঙ্ক, তরঙ্গের কম্পনশীল কণার পর্যায়কাল, তরঙ্গের গতিবেগ, এরা কোনোটাই পাল্টায় না তরঙ্গের প্রতিফলনের ফলে। কে কে পাল্টায় না? কম্পাঙ্ক, কম্পনশীল কণার কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গের গতিবেগ, পর্যায়কাল পরিবর্তন হয় না, একই থাকে। তাহলে কি পরিবর্তন হয়? পরিবর্তন হতে পারে দশার বা ফেজের। কেন এগুলো পরিবর্তন হয় না? কারণ এন নির্ভর করে সোর্সের উপর। সোর্স তো কম্পন করে তরঙ্গ তৈরি করেছে। ল্যামডা, ভি, টি
এগুলো নির্ভর করছে মাধ্যমের উপর। তো যে মাধ্যম দিয়ে আসলো সেই মাধ্যমেই তো ফিরে গেলো, মাধ্যম তো একই থাকছে, তাই এগুলার পরিবর্তন হয় না প্রতিফলিত তরঙ্গের। অর্থাৎ আচ্ছা 2 নম্বরটা বলি, কি পরিবর্তন হয় তাহলে? দশার পরিবর্তন হতে পারে। তার মানে তরঙ্গ, এখানে একটা ছবি আঁকাই, খুব ইন্টারেস্টিং বিষয়, যে তরঙ্গ মনে করলাম একটা তার দিয়ে বা দড়ি দিয়ে এরকম তরঙ্গ এদিকে এগিয়ে গিয়ে এখানে ধাক্কা খেলো, এটা দৃঢ় মাধ্যম বা দৃঢ় প্রতিফলক। এরকম ঘন মাধ্যম বা দৃঢ় মাধ্যম বা বদ্ধ প্রতিফলকে তরঙ্গটা গেল, গিয়ে ধাক্কা খেলো, তাহলে যদি ব্যাক আসে, এই ঢেউটা গিয়ে এখানে গিয়ে উঠতে পারছে না, কারণ এখানে দৃঢ় অবলম্বনে কণাটা নিষ্পন্দ বিন্দু, নোড, এটা হচ্ছে নিষ্পন্দ বিন্দু, তাই এই ঢেউটা গিয়ে এখানে উপরে তুলতে পারবে না, তাই কি হবে? বিপরীতভাবে নিচে নেমে যাবে। তাই যখন এই তরঙ্গটা যখন রিফ্লেক্ট হয়ে ফিরে আসবে, যদি দৃঢ় মাধ্যম বদ্ধ প্রতিফলকে তরঙ্গ গিয়ে পৌঁছায়, তাহলে তরঙ্গটা যখন ফিরে আসবে তখন উল্টা দিকে হয়ে আসবে, এই জায়গাটা এসে উল্টে যাবে। এদিকে যখন ফিরে আসবে, প্রতিফলিত তরঙ্গ যখন হবে উল্টে যাবে। কখন? তরঙ্গ যখন দৃঢ় মাধ্যম বা বদ্ধ প্রতিফলকে, দৃঢ় মাধ্যম বা বদ্ধ প্রতিফলকে প্রতিফলিত হলে বা ঘন মাধ্যমে প্রতিফলকে, দৃঢ় মাধ্যম বা বদ্ধ প্রতিফলকে প্রতিফলিত হলে দশা 180 ডিগ্রি মানে পাই পরিমাণ পরিবর্তন হয়, বিপরীত হয়ে যায় তরঙ্গটা যখন দৃঢ় মাধ্যম বা বদ্ধ প্রতিফলকে প্রতিফলিত হবে। আর মুক্ত প্রতিফলকে, লঘু মাধ্যমে যদি প্রতিফলিত হয়, সেটা কিভাবে? এখানে একটা তরঙ্গ যাচ্ছিল, গিয়ে এখানে একটা রিং আছে, ভারহীন মনে করলাম, কল্পনা করে নিতে হবে, তার তো কোনো ভারহীন হতে পারে না, তাহলে এটা এখানে গেল, এটাকে তুলতে পারবে, তাহলে এটা নিষ্পন্দ বিন্দু হবে না, সুস্পন্দ বিন্দু হবে। তাহলে তরঙ্গটা যেভাবে যাচ্ছিল ফিরে যখন আসবে, তরঙ্গটা সেইভাবেই ফিরে আসবে, অর্থাৎ দশার কোনোরূপ পরিবর্তন হবে না। যদি কম দৃঢ় মাধ্যম হয়, এই মাধ্যমের তুলনায় কম দৃঢ় মাধ্যম, বিভেদ তলটা হচ্ছে কম দৃঢ়, অর্থাৎ মুক্ত প্রতিফলক যদি হয়, মুক্ত প্রতিফলক কম দৃঢ় মাধ্যম, প্রতিফলিত হলে দশার পরিবর্তন হয় না, দশার পরিবর্তন 0, দশার পরিবর্তন হয় না। দশার পরিবর্তন হয় না মানে কি? তরঙ্গ শীর্ষটা তরঙ্গ শীর্ষ হিসাবে ফিরে আসে, তরঙ্গ পাদ যেটা তরঙ্গ পাদ হিসাবে ফিরে আসে, ঘনীভবনটা ঘনীভবন হয়ে ফিরে আসে, প্রতিফলিত হয়, তনুভবনটা তনুভবন হয়ে প্রতিফলিত হয়, একই রূপ থাকে মাধ্যমের। কখন? যখন মুক্ত প্রতিফলক হবে, কম দৃঢ় মাধ্যম হবে। অর্থাৎ এই তরঙ্গটা যদি এদিকে দুর্বল পার্টি পাই, তা যে রূপে ছিল সেই রূপেই ফিরে আসবে। এই মাধ্যম এর রূপের পরিবর্তন করতে পারছে না, কিন্তু দৃঢ় মাধ্যম যদি হয়, এর চাইতে এর ক্ষমতা বেশি, তাহলে রূপ পাল্টাই দেয়, ধাক্কা খাওয়ার পরে রূপ পাল্টে যায়। তাই দৃঢ় মাধ্যম বদ্ধ প্রতিফলকে তরঙ্গের দশা প্রতিফলিত যখন হয়,
180 ডিগ্রি বা পাই পরিমাণ পাল্টে যায় ফিরে আসার সময় প্রতিফলিত তরঙ্গের, অর্থাৎ বিপরীত তরঙ্গ হয়ে যায়। কিন্তু এখানে যদি মুক্ত প্রতিফলক হয়, যদি কম দৃঢ় মাধ্যম হয়, বিভেদতল হয়, তাহলে দশার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ তরঙ্গ শীর্ষটা তরঙ্গ শীর্ষ হিসাবেই প্রতিফলিত হয়, তরঙ্গপাত তরঙ্গপাত হিসেবে প্রতিফলিত হয়, বা অনুদৈর্ঘ্য তরঙ্গের বেলায় ঘনীভবনটা ঘনীভবন হিসাবেই ফিরে আসে, তনুভবনটা তনুভবন হিসাবেই ফিরে আসে। তো এই হচ্ছে প্রতিফলিত তরঙ্গের ধর্ম। একটি উদাহরণ যদি বলি, যে মনে করলাম এটার সমীকরণ হচ্ছে y = a sin ওমেগা টি মাইনাস কে এক্স। তাহলে এটার সমীকরণ কি হবে? যদি এখানে শক্তির শোষণ না হয়, শক্তি ক্ষয় না হয়, ধাক্কা খাওয়ার পরে ট্রান্সমিশন না হয়, ভিতরে তরঙ্গ না যায়, তাহলেই আমরা এটাকে এ রাখতে পারবো। তখনই বলবো এই শর্তে জিরো ট্রান্সমিশন যদি হয়, শক্তি ক্ষয় যদি না হয়, তাহলে ওয়াইটা এ হবে, সাইনটা সাইনেই থাকবে, সাইনটা সাইন থাকবে, আর কি হবে ওমেগা টি, ওমেগার পরিবর্তন হচ্ছে না একই মাধ্যমে, এক্সটা উল্টো দিকে আসছে, তো এটা প্লাস এক্স হবে। দশার পার্থক্য এটার চাইতে পাই পরিমাণ বাড়বে, এখানে প্লাস পাই লেখা যা, আর বাইরে মাইনাস দিয়ে দেওয়ার তাই। তাই এখানে পাই পরিমাণ দশা পার্থক্য হবে ফিরে আসার সময়, সেটা মাইনাস এখানে সামনে মাইনাস করে দেব, মানে সাইন থিটা প্লাস পাই ইজিক্যাল টু মাইনাস সাইন থিটা, এটা প্লাস পাই তার মানে হচ্ছে মাইনাস সাইন এটা। তাই পাই এখানে যোগ করা আর বাইরে মাইনাস করে দেওয়া একই ব্যাপার, তাই বাইরে মাইনাস হয়ে যাবে। এটা হচ্ছে যে তরঙ্গ ফিরে আসছে তার সমীকরণ, এটা যে তরঙ্গ গেল তার সমীকরণ, এটা প্রতিফলিত, এটা আপতিত তরঙ্গ সমীকরণ, এটা প্রতিফলিত তরঙ্গের সমীকরণ। কি করে পাবো? যদি শক্তি খরচ না হয় এটা এই থাকবে, যেহেতু ওমেগা এখানে কে গেল কোথায়, ওমেগা কে এগুলো পরিবর্তন হচ্ছে না একই মাধ্যমে, যেহেতু ল্যামডার পরিবর্তন নাই, টি এর পরিবর্তন নাই, তো ওমেগা কে এগুলো পরিবর্তন হবে না। এক্স মাধ্যমে ফিরে আসছে, এক্স অক্ষ এই বরাবর ফিরে আসছে উল্টা দিকে, তো এটাতে এক্স যদি মাইনাস হয় এটাতে নিশ্চয়ই প্লাস হয়ে যাবে। আর দশার পার্থক্য কি হবে? যেহেতু এখানে দৃঢ় মাধ্যম ধরেছি আমরা, দশার পার্থক্য পাই, পাই মানে এখানে পাই যোগ করবো, তার মানে বাইরে মাইনাস আসা সমান ব্যাপার। এবার যদি কম দৃঢ় হয় তাহলে কি হবে? মনে করলাম y = a sin ওমেগা টি মাইনাস কে এক্স, তাহলে ফিরে আসলে মুক্ত প্রতিফলক যদি হয়, কম দৃঢ় মুক্ত প্রতিফলক, তাহলে কি হবে? দশার পার্থক্য হবে না, তাহলে এটাই থাকবে, তবে সাইনটা সাইনে থাকছে, এখানে মাইনাস না প্লাস হবে, বিপরীত দিকে আসছে অবশ্যই প্লাস হবে। তো এটা হবে, এটার ক্ষেত্রে এটা হবে সমীকরণ। যদি এই সমীকরণ আর এই সমীকরণ একই হয়, আপতিত তরঙ্গের সমীকরণ একই হয়, প্রতিফলিত তরঙ্গ বদ্ধ প্রতিফলক থেকে যখন আসবে দশা পার্থক্য বিপরীত 180 ডিগ্রি পরিবর্তন হবে, কিন্তু মুক্ত প্রতিফলক থেকে ফিরে আসলে প্রতিফলিত তরঙ্গের দশা পার্থক্য জিরো হবে, দশার কোনো পরিবর্তন হবে না। কারণ এ যেহেতু দুর্বল, এ যেহেতু মুক্ত, তাই এর দশার কোনো পরিবর্তন করতে পারছে না। তরঙ্গ শীর্ষটা তরঙ্গ শীর্ষ হিসাবেই, তরঙ্গপাদ তরঙ্গপাদ হিসাবেই, ঘনীভবনটা ঘনীভবন হিসাবেই, তনুভবনটা তনুভবন হিসাবেই ফিরে আসবে। এই হচ্ছে প্রতিফলিত তরঙ্গের ধর্ম। এল ল্যামডা ভিটির কোনো পরিবর্তন হয় না, কিন্তু ফেজের পরিবর্তন হতে পারে এইভাবে। আমরা শব্দের প্রতিফলন, শব্দ একটা তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, শব্দের প্রতিফলনের কিছু প্রয়োগ জানব। যে ডাক্তাররা কানে যে স্টেথোস্কোপ লাগায়, দুটো পাইপ এসে এক জায়গায় জড়ো হয়, সেখান থেকে একটা ধাতব চাকতি থাকে, সেটা রোগীর বুকের কাছে ধরলে হৃদস্পন্দন সেই পাইপ দিয়ে গিয়ে বারবার প্রতিফলিত হয়ে নলের ভিতরে কানে পৌঁছায়। শব্দ শক্তির, হৃদস্পন্দনের যে শব্দ শক্তি, তার শব্দের শক্তির ক্ষয় কম হয়, ফলে স্পষ্ট শব্দ শোনা যায়, হৃদস্পন্দনটা পরিষ্কার শোনা যায় এই স্টেথোস্কোপের মাধ্যমে ডাক্তাররা ব্যবহার করে যেটা।
সেটা শব্দের প্রতিফলনের একটি ব্যবহারিক প্রয়োগ। দূরের শব্দ আসছে, শুনতে পাচ্ছি না, কানের কাছে হাতে একটু তালু বাঁকিয়ে নেওয়া হলো, যে শব্দটা যাচ্ছিল প্রতিফলিত হয়ে যাতে কানে আসে, শব্দটা জোরালো হয়, শুনতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। তাছাড়া স্পিকিং টিউব, বড় গাড়ি, মোটর গাড়ি, এরোপ্লেনে অনেক সময় স্পিকিং টিউবের মাধ্যমে কথাবার্তা বলা হয়, যাতে তরঙ্গের শক্তি ক্ষয়ীভূত না হয়, বারবার প্রতিফলিত হয়ে শক্তিটা একটা নির্দিষ্ট দিকে গিয়ে পৌঁছায়। সেজন্যই শব্দ শক্তির প্রতিফলনের ব্যবহারিক প্রয়োগগুলো রয়েছে। তারপরে আমরা প্রতিধ্বনি পরে আসছি, আগে তরঙ্গের প্রতিসরণটা অতি সংক্ষেপে আলোচনা করি। তরঙ্গের প্রতিসরণ রিফ্রাকশন অফ ওয়েভ, তরঙ্গ প্রতিসৃত হয় যখন এক মাধ্যম থেকে এসে অপর মাধ্যমে তির্যকভাবে আপতিত হয়। তির্যকভাবে আলোর মতো দিক পরিবর্তন করে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে একইভাবে। এটা যদি লঘু মাধ্যম হয়, এটা যদি ঘন মাধ্যম হয়, তাহলে আলোটা ঘন মাধ্যমে অবিলম্বের দিকে বেঁকে যাবে। কি হবে? অবিলম্বের দিকে বেঁকে যাবে ঘন মাধ্যমে। চিত্রটা মোটেই ভালো হলো না। দিক পরিবর্তন করবে। আপতিত রশ্মি আর অবিলম্বের মধ্যে কোণ? আপতন কোণ। প্রতিসৃত রশ্মি আর অবিলম্বের মধ্যে কোণ? প্রতিসরণ কোণ। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন। এটা ঘন মাধ্যম। ঘন মাধ্যমের কোণটা ছোট হয়, লঘু মাধ্যমের কোণটা বড় হয়। এক্ষেত্রেও তরঙ্গের দুটো সূত্র রয়েছে। কি সূত্র? তরঙ্গের প্রতিসরণের সূত্র এক নম্বর হচ্ছে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব, একই সমতলে থাকে। তিনটা একই সমতলে থাকবে, এক তলীয় হবে, 2 ডাইমেনশনাল হবে। আপতিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি অবিলম্বে বিপরীত প্রান্তে থাকবে। এটা অবিলম্ব, একদিকে আপতিত রশ্মি, একদিকে প্রতিসৃত রশ্মি থাকবে। এটাও লিখে দেওয়া যায় এটার সঙ্গে। 2 নম্বর, দুটি নির্দিষ্ট মাধ্যম একটা নির্দিষ্ট কম্পাঙ্কের তরঙ্গের জন্য, দুটি নির্দিষ্ট মাধ্যম, আলোর মতোই দুটি নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর বেলায়, নির্দিষ্ট বর্ণের আলো মানে কি? কম্পাঙ্ক স্থির। তো এখানে আমাদের আলো না হয়ে অন্য তরঙ্গ হতে পারে, তাই নির্দিষ্ট কম্পাঙ্কের বলবো। দুটি নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট কম্পাঙ্কের তরঙ্গের জন্য বা তরঙ্গের বেলায় আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদাই ধ্রুবক। যার সরলীকরণ করলে বোঝা যায় যে দুটো মাধ্যম যদি একই রকম থাকে, 100 জনে পরীক্ষা করছি, একই মাধ্যম নিয়ে পরীক্ষা করছি, একই কম্পাঙ্কের তরঙ্গ পাঠানো হচ্ছে, বিভিন্ন জনের বিভিন্ন রকম আই, তো বিভিন্ন জনের বিভিন্ন রকম আর এর মান পাওয়া যাবে, কিন্তু আই আর আর এর মধ্যে একটা সম্পর্ক আছে। যেহেতু একই কম্পাঙ্কের তরঙ্গ নিয়েছি, একই ধরনের দুটো মাধ্যম নিয়েছি, এর আপতন কোণ আলাদা হতেই পারে। 10 জনের আপতন কোণ 10 রকমের,
প্রতিসরণ কোণ তাই 10 রকমের আসবে। কিন্তু এই আপতন কোণের প্রতিসরণ কোণের মধ্যে একটা সম্পর্ক আছে, একটা নির্দিষ্ট সূত্রে পরিবর্তিত হয়। আই বাড়লে আর বাড়ে, আই কমলে আই কমে, কিন্তু কিভাবে? সাইনের সঙ্গে এই অনুপাতটা ধ্রুবক, অর্থাৎ সাইন আই আর সাইন আর প্রতি ক্ষেত্রে 10 জন মিলে পরীক্ষা করলে 10 জনের সাইন আই বাই সাইন আর একই আসবে, যাকে বলা হচ্ছে মিউ বা প্রতিসরাঙ্ক। আলোর ক্ষেত্রে বলে প্রতিসরাঙ্ক, স্নেলের সূত্র বলা হয়। তো এগুলা আমরা ছোট ক্লাসে পড়েছি আলোর প্রতিসরণের বেলায়। এখানেও শুধু আলোটাও তরঙ্গ, এখানে জেনারেল তরঙ্গের জন্য বলা হচ্ছে, তাই আলো শব্দটা ব্যবহার না করে আমরা এখানে নির্দিষ্ট কম্পাঙ্ক বলবো। আর রশ্মিগুলা তরঙ্গ, রশ্মি আপতিত রশ্মিটা একটা তরঙ্গ, প্রতিষ্ঠিত রশ্মিটা একটা তরঙ্গ, আর হুবহু একই সূত্র। যে আলোর বেলায় যেমন তরঙ্গ যদি আলোক তরঙ্গ যদি লম্বভাবে বিভেদ তলে পড়ে তাহলে প্রতিসরণ হয় না, যেহেতু দিকের পরিবর্তন হয় না। আলোর লম্ব প্রতিসরণকে প্রকৃত প্রতিসরণ বলে না, তরঙ্গের বেলাতেও তাই। দিক পরিবর্তন হতে হবে প্রতিসরণের মূল মন্ত্র, কিন্তু আলো এইখানে তরঙ্গ, যে কোনো তরঙ্গ যদি লম্ব হয়ে পড়ে তাহলে লম্বভাবেই ভিতরে প্রবেশ করে, দিকের পরিবর্তন হয় না। কিসের পরিবর্তন হয়? বেগের পরিবর্তন হয়। তাহলে প্রতিসরণের প্রতিসৃত তরঙ্গ, রিফ্র্যাক্টেড ওয়েভ, প্রতিসৃত তরঙ্গের বৈশিষ্ট্য কি কি পরিবর্তন হতে পারে তরঙ্গটা যখন প্রতিসৃত হয়, দ্বিতীয় মাধ্যমের ভিতরে প্রবেশ করে? 1 নম্বর, কম্পনশীল কণার এন পরিবর্তন হয় না, টি পরিবর্তন হয় না, ফাই পরিবর্তন হয় না। কারণ কম্পাঙ্ক নির্ভর করে তরঙ্গ যে তৈরি করছে, সে তরঙ্গ যেখান থেকে তৈরি হয়েছে তার উপর নির্ভর করছে। তরঙ্গ তৈরি করেছে যে এক জায়গায় তরঙ্গটা তৈরি করার কোণা আছে, সেখান থেকে তৈরি হয়ে তরঙ্গটা আসছে, তাই এন পরিবর্তন হবে না, টি পরিবর্তন হবে না, ফাই পরিবর্তন হবে না। কি পরিবর্তন হবে? ল্যামডা। আর এন ল্যামডা মানে ভি, তাই ভি পরিবর্তন হবে। তরঙ্গের বেগের পরিবর্তন হবে, ঘন মাধ্যমে ঢুকলে তরঙ্গের বেগ কমে যাবে, লঘু মাধ্যমে ট্রান্সমিট করলে তরঙ্গের বেগ বেড়ে যাবে। তাই লঘু মাধ্যম না ঘন মাধ্যম, বেগের পরিবর্তনের বিচারই হবে। যে তরঙ্গ যখন এক মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করলো, তরঙ্গের গতিবেগ বেড়ে গেল, মানে লঘু মাধ্যম আছে এটা। তরঙ্গের গতিবেগ কমে গেল, তার মানে ডেন্সার মিডিয়াম রয়েছে, গুরু মাধ্যম রয়েছে, ঘন মাধ্যম রয়েছে। তো এই লঘু মাধ্যম ঘন মাধ্যম এর পরিচয়। তাহলে প্রতিষ্ঠিত তরঙ্গের বৈশিষ্ট্য কি? এন, টি, ফাই এদের পরিবর্তন হয় না, অর্থাৎ তরঙ্গটা এভাবে যদি যায় তাহলে ভিতরে এভাবেই প্রবেশ করবে। অর্থাৎ আমরা যদি আগের বারের মতন ছবি আঁকাই, যে মনে করলাম একটা তরঙ্গ এই বরাবর যাচ্ছে, গিয়ে এদিকে মনে কর ডেন্সার মিডিয়াম আছে। ডেন্সার মিডিয়াম মানে মনে করলাম এদিকে এটা চিকন রশ্মি দড়ি, এদিকে একটা মোটা দড়ি। তো মোটা দড়িতে যখন যাবে, এটা যে শক্তি নিয়ে গেলাম মোটা দড়িকে, সেই শক্তি দিয়ে যখন তুলবে এতটা বিস্তার করতে পারবে না, কি হবে? এদিকে ছোট হয়ে যাবে, কিন্তু ফেজ ডিফারেন্স 0 হবে, বিস্তারটা কমে যেতে পারে। আর যদি এদিকে হয় মোটা দড়ি, ওদিকে হয় ছোট দড়ি, অর্থাৎ লঘু মাধ্যমে যখন যাবে তখন তরঙ্গের বিস্তার বেড়ে যাবে, ঘন মাধ্যমে যখন প্রবেশ করবে তখন বিস্তারটা কমে যাবে। কিন্তু ফাইয়ের পরিবর্তন, টি এর পরিবর্তন, এন এর পরিবর্তন হবে না, ল্যামডার পরিবর্তন হবে, ভি এর পরিবর্তন হবে, অ্যামপ্লিচিউড বা বিস্তারের পরিবর্তন হবে তরঙ্গের প্রতিসরণের জন্য। তো শব্দ তরঙ্গের প্রতিফলনের যেমন কিছু বাস্তবিক উদাহরণ দিয়েছিলাম, যে ডাক্তারদের কানের স্টেথোস্কোপ, স্পিকিং টিউব, কানের কাছে হাত তালু বাঁকিয়ে শব্দের প্রতিফলনকে কাজে লাগিয়ে আমরা জোরালো শব্দ শুনতে পাই। তাহলে শব্দের প্রতিসরণ এর বাস্তব উদাহরণ কি? বিজ্ঞানী টিন্ডাল একটি পরীক্ষা করে প্রমাণ করেন, যেটা আমাদের সিলেবাসে রয়েছে, যে একটা বেলুনের ভিতরে কার্বন ডাইঅক্সাইড ভরে দেন। কার্বন ডাইঅক্সাইড বায়ুর চেয়ে ঘনত্ব বেশি, তো একটা
বেলুনের মধ্যে কার্বন ডাইঅক্সাইড ভরে দেন, এটার ভর বেশি, ঘনত্ব বেশি, বাইরে বায়ু রয়েছে, ভিতরে বেলুনের ভিতরে কার্বন ডাইঅক্সাইড আছে। এখানে একটা স্টপ ওয়াচ রয়েছে, এটা আওয়াজ করছে। এক্ষেত্রে শব্দের এদিক থেকে একটা তরঙ্গ এখানে পৌঁছাচ্ছে, এদিক থেকে তরঙ্গ এখানে পৌঁছাচ্ছে, এদিকে পৌঁছাচ্ছে, আচ্ছা চারদিকেই পৌঁছাচ্ছে। আমি দুটো রশ্মি নিলাম। উত্তল লেন্সের মতো কাজ করে। এই প্রান্তে দেখা যায় একটা নির্দিষ্ট জায়গায় যদি কান রাখি শব্দের জোরালো আওয়াজ পাওয়া যাবে, অন্যান্য জায়গায় পাওয়া যাবে না। তো এইভাবে শব্দের প্রতিসরণ, এই যে প্রতিসৃত হচ্ছে, বেঁকে যাচ্ছে প্রতিসরণের পরে। তো এটা টিন্ডাল একটা বেলুনে কার্বন ডাইঅক্সাইড ভরে শব্দের প্রতিসরণের একটি পরীক্ষা করেন এবং প্রমাণ করেন যে তরঙ্গের বাস্তবিক প্রতিসরণ হয়। এবার আমরা আলোচনা করব শব্দের প্রতিধ্বনি। শব্দের প্রতিধ্বনি। শব্দ প্রতিফলিত হয়, আবার প্রথম মাধ্যমেই ফিরে আসে, উৎসের কাছেও ফিরে আসতে পারে। তা আমি যদি এখানে একটা আওয়াজ করি, শব্দ দূরের প্রতিফলকে প্রতিফলিত হয়ে আবার আমার কাছে ফিরে আসবে। তো আমার কানে দুইভাবে শব্দ যাবে, একটা মুখ থেকে ডাইরেক্ট একবার শুনলাম, আর একটা প্রতিফলকে প্রতিফলিত হয়ে কানে আসবে। তো যে শব্দটা প্রথমে আমি ডাইরেক্ট শুনলাম, শব্দ তো চারদিকে ছড়িয়ে পড়ছে, যে শব্দটা সোর্স থেকে ডাইরেক্ট কানে শুনলাম সেই শব্দের রেস, ক্ষুদ্র শব্দ কানের মধ্যে 1/10 সেকেন্ড থেকে যায়। যে কোনো ক্ষণিকের শব্দ 1/10 সেকেন্ড কানের মধ্যে থেকে যাবে। এর রেস, এই শব্দের রেস থাকাকালীন এই দ্বিতীয় শব্দ প্রতিফলিত হয়ে যদি কানে ফিরে আসে, ওই শব্দকে, প্রতিফলিত শব্দকে আলাদা করে শুনতে পাবো না, বুঝতে পারবো না, বোধগম্য হবে না। অর্থাৎ যে কোনো শব্দ, ক্ষণস্থায়ী শব্দ 1/10 সেকেন্ড ধরে কানে তার রেস থেকে যায় শোনার পরে। এই 1/10 সেকেন্ডের মধ্যে অন্য শব্দ যদি চলে আসে সেটাকে পরিষ্কার বোঝা যাবে না প্রতিফলিত শব্দকে, কিন্তু 1/10 সেকেন্ড পরে যদি আসে সেই শব্দটিকে নতুন করে আবার শোনা যাবে, তখন তাকে প্রতিধ্বনি বা ইকো বলা হয়। এই কানে যে ক্ষণস্থায়ী শব্দের রেস 1/10 সেকেন্ড থেকে যায়, এই সময়টাকে বলা হয় পারসিস্টেন্স অফ হিয়ারিং, শ্রুতি নির্বন্ধ। শ্রুতি নির্বন্ধ এই সময়টাকে বলা হয়, বা পারসিস্টেন্স অফ হিয়ারিং। তাই 1/10 সেকেন্ড সময় পরে ক্ষণস্থায়ী শব্দকে কানে ফিরে আসতে হবে। এবারে 1/10 সেকেন্ড পরে ফিরে আসবে, তাহলে প্রতিফলক কত দূরে থাকবে? শব্দ বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ু মাধ্যমে 330 মিটার যায় সেকেন্ডে, সেকেন্ডে যায় 330 মিটার। তাহলে 1/10 সেকেন্ড পরে আসবে, তাহলে কত দূর শব্দটাকে যাতায়াত করতে হবে? 33 মিটার। কারণ যে শব্দটা উচ্চারণ করলাম সেটা দ্বিতীয়বারের জন্য কানে বোধগম্য হতে গেলে 1/10 সেকেন্ড পরে আসতে হবে। তার মানে 33 মিটার শব্দটা যাতায়াত করবে, যাবে 16.5 মিটার, আসবে 16.5 মিটার, তাতে 1/10 সেকেন্ড কমপ্লিট। তখন কানে ঢুকলে আমি আলাদা করে শুনতে পাবো। তাহলে প্রতিফলকের দূরত্ব কত হতে হবে? 33/2, অর্থাৎ 16.5 মিটার। এগুলো ছোটো ক্লাসেও ছিল, তাই ডিটেলস আর আলোচনা করছেন এর থেকে বেশি। তাহলে যদি বলে ক্ষণস্থায়ী শব্দ শোনার জন্য শ্রোতা থেকে প্রতিফলকের দূরত্ব কত হতে হবে, তাহলে 16.5 মিটার হতে হবে। যেহেতু 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ু মাধ্যমে শব্দের গতিবেগ 330 মিটার পার সেকেন্ড। তাহলে প্রতিধ্বনি কাকে বলে? শব্দ দূরের কোনো প্রতিফলকে প্রতিফলিত হয়ে যদি পৃথকভাবে শ্রোতার কানে শোনা যায়,
তবে তাকে প্রতিধ্বনি বলে। শব্দ দূরের কোনো প্রতিফলকে প্রতিফলিত হয়ে পৃথকভাবে, মানে মূল শব্দ থেকে পৃথকভাবে শব্দ দূরের কোনো প্রতিফলকে প্রতিফলিত হয়ে পৃথকভাবে শ্রোতার কানে পৌঁছালে এবং বোধগম্য হলে তাকে মূল শব্দের প্রতিধ্বনি বলে। শব্দ দূরের কোনো প্রতিফলকে প্রতিফলিত হয়ে মূল শব্দ থেকে পৃথকভাবে শ্রোতার কানে পৌঁছালে এবং বোধগম্য হলে তাকে মূল শব্দের প্রতিধ্বনি বলে। যে শব্দটা মুখ থেকে ডাইরেক্ট গেল, 1/10 সেকেন্ড সময় হয়নি, তাতেই প্রতিফলিত হয়ে আসলো শব্দটা, তাহলে ওটাকে বুঝতেই পারবো না, শুনতেই পাবো না, তাহলে ওটা প্রতিধ্বনি না। প্রতিধ্বনি কখন? মূল শব্দটা কানে পৌঁছালো, 1/10 সেকেন্ড সময় শেষ হলো ক্ষণস্থায়ী শব্দের জন্য, তারপরে ওই শব্দটা আসলো, ওটাকে পৃথকভাবে বুঝতে পারবো। তাই দূরের কোনো প্রতিফলকে প্রতিফলিত হয়ে শব্দ যখন পৃথকভাবে শ্রোতার কানে পৌঁছায় এবং বোধগম্য হয়, তখন সেই শব্দকে মূল শব্দের প্রতিধ্বনি বলে। এটা ক্ষণস্থায়ী শব্দের জন্য 16.5 মিটার। কিন্তু যদি 1 সিলেবল না হয়ে 2 সিলেবল, 3 সিলেবল এরকম বোধগম্য শব্দ হয়, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, তাহলে তার জন্য প্রতিফলক দূরে থাকতে হবে। কারণ সেকেন্ডে আমরা 5টা সিলেবল, 5টা পদাংশ উচ্চারণ করতে পারি, সেকেন্ডে 5টা, তাহলে এক এক সেকেন্ডে এই এক একটা পদাংশের জন্য এত সেকেন্ড সময় লাগে। এটা আবার কি বলছি? বোধগম্য শব্দ, ক্ষণস্থায়ী শব্দ না, ক্ষণস্থায়ী শব্দ না, বোধগম্য শব্দ, মিনিংফুল শব্দ শোনার জন্য আমরা সেকেন্ডে 5টা পদাংশ উচ্চারণ করতে পারি। 2 পদাংশের শব্দ, 3 পদাংশের শব্দ হয় সিলেবল। তাহলে একটা সিলেবল উচ্চারণ করতে কত সময় লাগে? 1 সেকেন্ডে 5টা সিলেবল, তার মানে একটা সিলেবলের জন্য 1/5 সেকেন্ড সময় লাগে, 2টা সিলেবলের জন্য 2/5 সেকেন্ড সময় লাগে। তাহলে 1 সিলেবলের শব্দ, হ্যাঁ এটা শুনবো আমি, তাহলে 1/5 সেকেন্ড শব্দ উচ্চারণ করতে লাগবে। তাহলে তার এই সময়টা পরে শব্দটাকে ফিরে আসতে হবে। উচ্চারণ করছি, শব্দটা কানে ঢুকলো আর সঙ্গে সঙ্গে ফিরে আসলো, তা হবে না, নিশ্চয়ই 1/10 থেকে এটা বড়, তাই প্রতিধ্বনি শোনা যাবে। তো 1/5 সেকেন্ড উচ্চারণ করতে সময় লাগবে। তাই এই সময়ে যে দূরত্ব যাওয়া উচিত, প্রতিধ্বনি সেই সময়টা পরে এসে শ্রোতার কানে পৌঁছাবে। তো 330 মিটার। 1 সিলেবলের শব্দ উচ্চারণ করতে সময় লাগে 1/5। ক্ষণস্থায়ী শব্দ 1/10 সেকেন্ডে হয়, কিন্তু 1 সিলেবল শব্দ 1/5 সেকেন্ড সময় লাগে। তাহলে এত মিটার যেতে হবে। তাহলে মোট হচ্ছে কত? 66, 536, 566 মিটার। তাহলে শ্রোতা আর প্রতিফলকের দূরত্ব মোট যাতায়াত করবে 66 মিটার। তো যাবে আসবে, তো 66 মিটার মোট যদি হয়, তো যেতে 33, আসতে 33, তাই প্রতিফলকের দূরত্ব হবে কত? প্রতিফলকের দূরত্ব হবে 66-র অর্ধেক 33 মিটার 1 সিলেবলের জন্য। 2 সিলেবলের জন্য হলে তো 2/5, তার মানে এটা 66 মিটার হবে। 3টা সিলেবল হলে 3/5, এটা 99 হবে। 4 সিলেবল হলে 4/5। যে সিলেবলের শব্দ শুনবো, বড় সিলেবল হলে বেশি দূরে প্রতিফলক থাকতে হবে। রিভারবারেশন বা অনুরণন। বড় হল ঘরে যেখানে প্রতিধ্বনি শোনা যাচ্ছে না, কিন্তু প্রতিফলিত শব্দ শ্রোতার কানে পৌঁছাচ্ছে, কিন্তু পৃথকভাবে বুঝে যাচ্ছে না। অনেক সময় বহু মানুষ থাকলে হল ঘরে গম 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 করে একটা আওয়াজ করে, অর্থাৎ আওয়াজের পরে বিভিন্নভাবে শব্দটা প্রতিফলিত হয়ে কানে পৌঁছাচ্ছে, কিন্তু পৃথকভাবে বুঝে যাচ্ছে না। কেন? কারণ শ্রোতা আর প্রতিফলকের দূরত্ব ওই শর্তগুলো মানছে না, যে 16.5 মিটার
বা 33 মিটার বা 66 মিটার কোনোটাই মানছে না। যে বোধগম্য শব্দ মিনিমাম হতে গেলে 33 মিটার লাগবে প্রতিফলক, তো 33 মিটার দূরে ওয়াল নেই, 33 মিটার দূরে প্রতিফলক নেই, খানিকটা কম আছে, অর্থাৎ 1/10 সেকেন্ড বা 1/5 সেকেন্ড সময় লাগছে না, তার থেকে কম সময় লাগছে। কম সময় লাগছে তাই আলাদা করে শুনতে পাচ্ছি না, আলাদা করে বুঝতে পারছি না, ইকো বা প্রতিধ্বনিটা বোঝা যাচ্ছে না, কিন্তু একটা গম গম রেশ আওয়াজের পরেও হলঘরে থেকে যায়। সেই গম গম রেশটাকে বলা হচ্ছে শব্দের অনুরণন বা রিভারবারেশন। সেটাও শব্দের প্রতিফলনের কারণে হয়, প্রতিধ্বনিও শব্দের প্রতিফলনের কারণে, রিভারবারেশনও শব্দের প্রতিফলনের কারণে। শব্দের প্রতিফলন যখন দূরের প্রতিফলক থেকে আসে তখন ইকোটা বোঝা যায়, আলাদা করে প্রতিধ্বনিটা বোধগম্য হয়, কিন্তু পাশ থেকে যখন আসে ফাঁকা ঘর, চারদিক থেকেই প্রতিধ্বনি আসছে কিন্তু প্রতিধ্বনিটা আলাদা করে বোঝা যাচ্ছে না, তখন একটা গম গম রেস থেকে যায়। বড় হল ঘরে যখন অনেক মানুষে আওয়াজ করে তখন গম গম করে একটা আওয়াজ হয় শব্দ শেষ করার পরেও, সেটা হচ্ছে রিভারবারেশন বা অনুরণন। মেঘের গুরু গুরু আওয়াজ, মেঘ যখন বিদ্যুৎ চমকায় মেঘের আওয়াজটা বারবার এই মেঘ থেকে ওই মেঘ থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রতিফলক থেকে প্রতিফলিত হয়ে আসে, তাই গুরু গুরু আওয়াজ শোনা যায়, মেঘের গর্জন শোনা যায়। একবার আওয়াজ তৈরি হলো কিন্তু সেই আওয়াজটা বারবার আমরা শুনতে পাই শব্দের প্রতিধ্বনির কারণে। তো শব্দের প্রতিফলন হতে গেলে প্রতিফলক, শব্দের নিয়মিত প্রতিফলন হবে, তবুও প্রতিফলক অত মসৃণ হওয়ার দরকার নেই। এটা বলা দরকার যে আলোর যখন প্রতিফলন হয়, আলোর নিয়মিত প্রতিফলনের জন্য মসৃণ তল দরকার, কারণ আলোর তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্র, মাইক্রোমিটারেরও কম, কিন্তু শব্দের শব্দ তরঙ্গ কয়েক সেমি থেকে কয়েক মিটার হতে পারে, শব্দ তরঙ্গ বড় বড় হয়। তাই এই দেওয়ালটা, এই যে বালির খাঁজ রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র ঘষা জায়গা, এগুলো শব্দের বেলায় মসৃণ তল, কারণ ওর তরঙ্গ দৈর্ঘ্য অনেক বড়। সেই তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় এই ক্ষুদ্র ক্ষুদ্র খাঁজগুলি তার কাছে কোনো খাঁজ না, তার কাছে এটা মসৃণ, কারণ তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় এই প্রতিফলকের বিষয়গুলো অতি ক্ষুদ্র। তাই শব্দের প্রতিফলন হওয়ার জন্য পাহাড়, দেওয়াল, বন এগুলা উত্তম প্রতিফলক, কিন্তু আলোর নিয়মিত প্রতিফলনের জন্য আয়নার মতন এই তলের মতন মসৃণ প্রতিফলক দরকার, কারণ তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্র, তাই ক্ষুদ্র ক্ষুদ্র উঁচু নিচু থাকলে বিক্ষিপ্ত প্রতিফলন হয়ে যাবে। কিন্তু শব্দের বেলায় শব্দ তরঙ্গ যেহেতু দৈর্ঘ্য বেশি, তাই একটু উঁচু নিচু থাকলেও সেটাকে মসৃণ তল হিসাবেই মনে করে শব্দ তরঙ্গ। তাই মসৃণ তল না অমসৃণ তল সেটা তরঙ্গ দৈর্ঘ্যের বিবেচনাতেই বিবেচনা করা উচিত বা বিবেচিত হওয়া উচিত। এবার শব্দের প্রতিধ্বনিকে কাজে লাগিয়ে বিমানের উচ্চতা নির্ণয়, ভূমি থেকে বিমানের উচ্চতা নির্ণয়। ছোট ক্লাসে ছিল অত্যন্ত সোজা, বিমানের উচ্চতা নির্ণয় প্রতিধ্বনির সাহায্যে। বিমান আর কি আঁকাবো, এখানে একটা বিমান ছিল, কোনো এক মুহূর্তে বিমানটা টি সময় পরে বা T1 সময় পরে এই জায়গায় পৌঁছে গেল। এখানে পৌঁছে গেল বিমানটা, তাহলে বিমানের এই অবস্থান থেকে এই অবস্থানে পৌঁছালো। এখানে একটা আওয়াজ তৈরি করে বিমানটা এখানে পৌঁছালো। বিমানটা যখন এখানে পৌঁছালো এর তৈরি করা আওয়াজটা এখানে আবার শুনতে পেল। কিভাবে? ভূমি থেকে প্রতিফলিত হয়ে গেছে। ওরে বাবা বাঁকা হোস কেন রে, এখান থেকে প্রতিফলিত হয়ে স্কেল ছাড়া তার মধ্যে বাঁকা, অনেক কিছু করো না, তোমরা স্কেল দিয়ে চিন্তা করবে। তাহলে এদিক থেকে আওয়াজটা গেল, এই দিক থেকে বিমানটা এখানে পৌঁছালো, আর তাতে আওয়াজটা এখানে প্রতিফলিত হয়ে এখানে পৌঁছালো। এখানে গিয়ে বিমানটা সেই আওয়াজকে আবার শুনতে পেল, বিমানের শব্দগ্রাহক যন্ত্র সেই আওয়াজটাকে ডিটেক্ট করলো। আমরা কী বার করতে চাইছি? বিমানের উচ্চতা। বিমানটা কি উচ্চতায় আছে? এই দাগটাই বিমানের এই পজিশন ছিল, এই পজিশন থেকে এই পজিশনে আসলো বিমানটা। এত বড় বিমান আর এরকম দাগ আলে হবে না, ধরে নেবে
যে এই জায়গায় বিমান ছিল, এ থেকে বিমানটা বিতে আসলো, বি পজিশনে বড় করে রেখেছি ওখানে, জাস্ট এটুকুই। এবার এই উচ্চতা নির্ণয় করব, এইচ নির্ণয় করতে। বিমানটা মাটি থেকে কত উপরে রয়েছে। তো বিমান এই জায়গা থেকে এই জায়গায় যেতে মনে করলাম t1 সময় লাগলো, বিমানের বেগ হচ্ছে ক্যাপিটাল ভি, এখানে পৌঁছালো। টি ধরি, টি সময়ে এখান থেকে বিমানটা এখানে পৌঁছালো, আর আওয়াজটা ওই টি সময়েই, বিমানটা যেহেতু গতিশীল, বিমান তো টি এর জন্য আওয়াজ শোনার জন্য বসে নেই, বিমানটা গতিশীল, এখানে আওয়াজ তৈরি করে যখন এখানে বিমানটা পৌঁছালো টি সময় পরে, এই আওয়াজটা প্রতিফলিত হয়ে আবার শুনতে পেলো। তার মানে আওয়াজটা এখান থেকে প্রতিফলিত হয়ে এখানে পৌঁছালো, সেটাও টি সময়ে। বায়ুতে শব্দের বেগ যদি v1 হয়, এটা ভি, এটা স্মল ভি ধরলাম, তাহলে এ বি এটা মনে করলাম ও, এটা মনে করলাম এন। তাহলে এই দূরত্ব এই ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজ থেকে আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে বার করতে পারবো এই ও এন। তো প্রথমে এ বি বাহুটা কত, যদি বিমানের গতিবেগ ভি হয় তাহলে এ বি বাহু হচ্ছে ভি ইন্টু টি, তাহলে বি এন কত হবে, এ বি হচ্ছে ভি ইন্টু টি, ভি গতিবেগ, টি হচ্ছে সময়, তাহলে গতিবেগ আর সময় মানে এই সরণটা পাচ্ছি, এ বি ইজুকাল টু ভিটি। তাহলে বি এন কত, এ বির অর্ধেক মানে ভিটির অর্ধেক, ভিটি বাই 2। আর এদিকে এ ও আর ও বি দুটো মিলে হচ্ছে ভিটি, সময় তো একই লেগেছে, এটা যে সময় এখান থেকে এখানে পৌঁছালো সেই সময় আওয়াজটা এখান থেকে এখানে পৌঁছালো প্রতিফলিত হয়ে, সময় একই, আওয়াজের গতিবেগ কি ভি বায়ু মাধ্যমে। তাহলে এ ও যোগ ও বি সমান হচ্ছে ভিটি, এটা ক্যাপিটাল ভিটি, এটা স্মল ভিটি, টি যেহেতু ফিক্সড একই টাইম। এবার এ ও আর ও বি সমান, তাই 2OB বলতে পারি, এও আর ওবি সমান, তাহলে এটা হচ্ছে ভিটি, তাহলে ওবি সমান হচ্ছে ভিটি বাই 2। এবার পিথাগোরাসের সূত্র যদি এই ত্রিভুজের বেলায় প্রয়োগ করি, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার সমান লম্ব, লম্ব স্কোয়ার, তার মানে ও এন ইজুকাল টু এইচ ইজুকাল টু রুট ওভার অফ অতি স্কোয়ার, অতি মানে ওবি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার মানে বিএন স্কোয়ার। ওবি বলতে ভিটি বাই 2 তার হোল স্কোয়ার, আর এটা হচ্ছে ক্যাপিটাল ভিটি বাই 2 তার হোল স্কোয়ার। টি বাই 2 বাইরে বেরিয়ে যাবে, ভিতরে স্মল ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার রুট ওভারের ভিতরে পড়ে থাকবে। তো এটা হচ্ছে বিমানের উচ্চতা মাটি থেকে, কিচ্ছু না, এই ডিস্টেন্সটা বার করব ভি ইন্টু টি, বিমানের গতিবেগ আর সময়, এই ডিস্টেন্সটা বার করে অর্ধেক করে নেব, ভূমি পেয়ে গেলাম ত্রিভুজের। দুই দিকে দুটো অতিভুজ আছে, দুটার সমষ্টি হচ্ছে স্মল ভি ইন্টু টি, তাহলে একটা কত স্মল ভি ইন্টু টি তার অর্ধেক, তাহলে স্মল ভিটি তার অর্ধেক, এটা হচ্ছে ক্যাপিটাল ভিটি তার অর্ধেক, দুটাকেই স্কোয়ার করে বিয়োগ করব, তাহলে উচ্চতা পেয়ে যাব, উচ্চতা ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এখান থেকে এই ফর্মুলাটা পাচ্ছি। এবার টি যদি আমরা পরিমাপ করতে পারি, বায়ুতে শব্দের বেগ আমরা জানি, এরোপ্লেনের বেগ যদি আমাদের জানা থাকে, মানগুলো বসালে ভূমি থেকে কত উপরে রয়েছে এইচের মানটা নির্ণয় করতে পারবো। এবার প্রতিধ্বনির সাহায্যে প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা কীভাবে নির্ণয় করব। সমুদ্রে একটি জাহাজ রয়েছে, কীভাবে আঁকাবো, সংক্ষেপে এইভাবে আঁকাই। মনে করলাম এটা জলের ভিতরে ডুবে আছে, এবার এখানে একটা আছে শব্দ তৈরি করা যন্ত্র, এক্স গভীরতায়, জাহাজটা যেহেতু ডুবে আছে সে শব্দ তৈরি করলো, আর এখানে একটা হাইড্রোফোন আছে, হাইড্রোফোন জলের ভিতরে শব্দ গ্রহণ করার যন্ত্র, সে শব্দটা শুনতে পেল। এই দুটার মধ্যে দূরত্ব যদি আমার জানা থাকে, জাহাজের একটা ফিক্সড জিনিস, এটা মনে করে সমুদ্রের গভীরতা, তাহলে এখানে কি হবে, জাহাজটা যাচ্ছে না, জাহাজটা স্থির অবস্থায় আছে, শব্দটা এই হাইড্রোফোনে পৌঁছাবে, এখানে শব্দ তৈরি করলো সোর্স, এটা হচ্ছে হাইড্রোফোন এইচ, শব্দটা
মনে করলাম ও হয়ে এস ও এইচ হয়ে যাবে, এটা মনে করলাম এন। আমার ওই ডি ডেপথটা বার করতে হবে, কত গভীরতায় রয়েছে, বা এটা আমি প্রথমে ওয়াই ধরে নিলাম, ওয়াইটা আগে বার করব, সমুদ্রের গভীরতা বার করব। তো ওই ওয়াইটা বার করব, আর তার সঙ্গে এই যেটা ডুবে আছে হাইড্রোফোন এক্স, সেটা যোগ করে দেবো। অর্থাৎ এইচ কেন ডেপথ ডি ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বার করলেই সমুদ্রের গভীরতা পাওয়া যাবে। এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে এক্স। তাহলে ওয়াই প্লাস এক্স মানে হচ্ছে ডি, সমুদ্রের গভীরতা। ওয়াই কী করে বার করব? এখান থেকে শব্দ তৈরি হচ্ছে, শব্দ তৈরি করার পরে জাহাজটা চলে যাচ্ছে না এরোপ্লেনের মতন, জাহাজটা এখানেই আছে। এই প্রান্তে আওয়াজটা পৌঁছাবে দুটো রাস্তায়, একটা এই রাস্তা দিয়ে আওয়াজটা যাবে, আর একটা এদিক থেকে প্রতিধ্বনি হয়ে যাবে। এটা দিয়ে আওয়াজটা যখন পৌঁছালো এখানে, মনে করলাম T1 সময়ে, তার কিছুক্ষণ পরে এদিক থেকে আওয়াজটা পৌঁছালো T2 সময়ে। দুই জায়গাতেই গতিবেগ, শব্দের গতিবেগ ভি। তাহলে এই এস এইচ হচ্ছে ভি ইন্টু T1, আর এস ও প্লাস ও এইচ, এই মোট রাস্তা হচ্ছে ভি ইন্টু টি2টা বড়, T2 গ্রেটার দেন T1। তাহলে যদি আমি এই ট্রায়াঙ্গেলটা নিই, তাহলে এন এইচ এস এইচ যদি VT1 হয়, এটা হচ্ছে VT1, তাহলে অর্ধেক করে এটা হবে। তাহলে এন এইচ সমান হচ্ছে VT1/2। আর এখানে ও এইচ যদি বার করি, এটা সমান ও এইচ, তাহলে কি হবে, এটা অর্ধেক হবে, VT2/2। আবার পেয়ে গেলাম অতি আর ভূমি। তাহলে অতএব y ইজ ইকুয়াল টু √ওভার অতিভুজ স্কোয়ার ও এইচ এর স্কোয়ার, মানে এটা VT2/2 তার হোল স্কোয়ার মাইনাস VT1/2 তার হোল স্কোয়ার, অতি স্কোয়ার মাইনাস লম্ব ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব √ওভার করলে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করলাম। কে বার হবে, V/2 বাইরে চলে আসবে, T2 স্কোয়ার মাইনাস T1 স্কোয়ার। এটা হচ্ছে y। তাহলে সমুদ্রের গভীরতা কত? গভীরতা ছোটো ক্লাসে পড়েছে, ওইগুলো আশা করি বুঝতে পারবে, তাই শর্টকাট মারছি। তাহলে গভীরতা ডি ইজ ইকুয়াল টু এক্স প্লাস এইচ, এক্স প্লাস কী লিখেছি ওয়াই, এক্স প্লাস ওয়াই। যেহেতু জলের ভিতরে এক্স গভীরতায় শব্দের সোর্স আর হাইড্রোফোন আছে, তো ওটা তো এক্সট্রা আছে, ওয়াই তো এটুকুন, তাহলে ওটাও তো যোগ করতে হবে। জলের গভীরতা সমুদ্রের গভীরতা নির্ণয় করছি, তাই এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স আর ওয়াইয়ের মান পেয়েছি আমরা V/2 √ওভার T2 স্কোয়ার মাইনাস T1 স্কোয়ার, যেহেতু T2 বড়, মাইনাস T1 স্কোয়ার। তাহলে বড় থেকে ছোট বিয়োগ করলে বাস্তব মান পাওয়া যাবে। তো এখানে এক্স এর মান আমার ফিক্সড, কত নিচে হাইড্রোফোন রয়েছে, কত নিচে সোর্স রয়েছে, শব্দের এটা ফিক্সড। তাহলে এক্স জাহাজের বিচারে পাওয়া যাবে। ভি জলের ভিতরে শব্দের গতিবেগ কত আমরা জানি, T2 আর T1 হাইড্রোফোন বলে দেবে কত সময় পর পর অন্তর শব্দ শোনা গেল। তো এখান থেকে আমরা সমুদ্রের গভীরতা নির্ণয় করতে পারি। তো প্রতিধ্বনির সাহায্যে উড়োজাহাজের উচ্চতা, ভূমি থেকে কত উপরে উড়োজাহাজ উঠছে, সমুদ্র তলের গভীরতা কত, এগুলো নির্ণয় করতে পারি। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।